আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে ভিডিওর টাইটেলটি হলো ভিভো IQ15 বাংলা রিভিউ, রিয়েল ফোন প্রাইস ইন বাংলাদেশ, স্পেক্স, ক্যামেরা, পারফরমেন্স। হ্যাঁ, অবশ্যই ভিভো IQ15 এটা আমরা কি দেখবো, বাংলাদেশের প্রাইস কিরকম, স্পেক্স কিরকম হতে পারে, ক্যামেরা, পারফরমেন্স সবকিছু আমরা দেখবো। ঠিক আছে, ভিডিওটি নেওয়া হয়েছে সংকল্প চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এবং গেট দ্য বেল আইকন। ঠিক আছে, চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আইকু মানে পারফরমেন্স আর গেমিং হোয়াট? এর হ্যাঁ, আইকু মানে পারফরমেন্স আর গেমিং এর এক নতুন দিগন্ত। কিন্তু ওকে। এখানে কি সত্যি আপনার প্রত্যাশা পূরণ আচ্ছা, এটা কি ভিভো IQ15 এটাই নাকি? এটাই কি মানে দুইটা ডিভাইস, মানে দেখে না দুইটা ডিভাইস পর পর দেখা যাচ্ছে, বাট ডিজাইনটা দেখো ভাই, মানে পুরো লুক চেঞ্জ। মানে একটা এখানে অনেকগুলো মানে মানে প্যাটার্নের ডিজাইন, আর এখানে পুরো একদম ক্লিন, মানে ক্লিন ডিজাইন। ঠিক আছে, আর লেখাটা হলো এই পাশে এইভাবে, মানে এই পাশে এরকম, আর এটা কি মানে ভার্টিক্যাল, মানে একটা হরাইজন্টাল টাইপ লেখা, আর একটা হলো ভার্টিক্যাল। ঠিক আছে, এরকম একটা। দেখা যাক দুইটা ফোন আসলে এক নাকি দুইটা আলাদা। তো চলো চলো আমরা ভিডিওটি প্লে করি। হতে পারবে? আচ্ছা, দামের বিচারে কতটা ভালো, বা শুধু কি ওকে। পারফরমেন্সই সেরা? আর ক্যামেরার কি অবস্থা? এর স্পেসিফিকেশনটা ছিল পাগল করার মতো, বাট বাস্তবে কেমন পারফর্ম করে এর সবকিছু জানবো আজকের এই ডিটেল ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে একটা টোকা দিয়ে রাখতে পারেন। বন্ধুরা, একটা ফোনের পারফরমেন্স যতই ভালো হোক না কেন, প্রথম নজরে কিন্তু আমরা এই ডিজাইনটা দেখি, তাই না? যদিও ওকে। দেখতে কিন্তু সেই IQ13 এর মতো। হ্যাঁ, IQ14 না লঞ্চ হয়ে একদম 15 লঞ্চ হয়েছে সম্ভবত। এর বিল্ড কোয়ালিটি অসাধারণ, মেটাল ফ্রেম আর গ্লাস স্যান্ডউইচ ওয়াও, ডিজাইনে এখানে IQ15 এর তিনটা মানে ডিজাইন। ঠিক আছে, একটা হলো প্যাটার্ন, আর একটা হলো হোয়াইট কালার, আর একটা হলো ব্ল্যাক কালার। ঠিক আছে, প্যাটার্ন আর তোমার কি বলে মানে ব্ল্যাক কালার যেটা, এটা লেখাটা আইকিউ যে লেখাটা, এটা হলো তোমার কি এভাবে লেখা আছে, মানে এটা কি সম্ভবত ভার্টিক্যাল বলে। আর যেটা হোয়াইট কালার ওটা পুরো হরাইজন্টাল ভাবে আছে। ঠিক আছে, যেটা দেখলাম আমি। তো তিনটা, মানে তিনটার মধ্যে অবশ্যই হোয়াইট কালারটা বেশি সুন্দর লাগছে আমার কাছে, সত্যি কথা বলতে। আর এরপর একটা প্যাটার্ন, যেটা প্যাটার্ন শেপেরটা, ওটা বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটি প্লে করি। একটা সত্যিকারের ফ্ল্যাগশিপ ভাইব দিয়েছে। এই হুম। স্মার্টফোনে রয়েছে বেশ কিছু কালার অপশন, ব্ল্যাক, ওকে। হোয়াইট, গ্রিন এবং ব্লু। তবে এদের আচ্ছা, মধ্যে আমার এর মধ্যে আবার গ্রিন কালার আছে ভাই। গ্রিন কালার তো আসলে সুন্দর, দেখো ওয়েট কি করি। হ্যাঁ, স্মার্টফোনে রয়েছে বেশ কিছু কালার অপশন, ব্ল্যাক, হোয়াইট, হ্যাঁ ওই যে দেখো গ্রিন কালারটা, গ্রিন কালারটা কিন্তু আসলে সুন্দর, মানে গ্রিন কালারটা আসলে চোখে লাগার মতো মনে হচ্ছে। ঠিক আছে, তো চলো ভিডিওটি প্লে করি। গ্রিন এবং ব্লু। তবে এদের মধ্যে আমার কাছে এই IQ15 অনার অফ কিং 10 অ্যানিভার্সারি কালেক্টর এডিশনটা সত্যি দারুণ লাগছে। এর ওয়াও। টেক্সচার আর এর ডিজাইনগুলো সত্যি দারুণ ছিল। আসলে এগুলো গেম থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। সে যাই হোক, এখন আসি এর সাইজ প্রসঙ্গে। ফোনটি লম্বা 163.65 মিলিমিটার, মানে 163.65 মিলিমিটার, মানে এটা 6 পয়েন্ট কত হবে, 6 7 না 50, আমার সম্ভবত আমার মানে আমার আইডিয়া নেই। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো মনে হচ্ছে মোটামুটি বড়ই হবে, খারাপ না। বড় ফোন আমার কাছে ভালো লাগে, তোমরা ভালো করে জানো। তো চলো ভিডিওটি প্লে করি। যা বেশ বড়। আর থিকনেস আচ্ছা। 8.1 মিলিমিটার থেকে ও, 8.1 মিলিমিটার, 1 মিলিমিটার থিকনেস, মানে বেশ মোটা মনে হচ্ছে। মানে ফোনটা কিন্তু ডিজাইন বক্স শেপ। ঠিক আছে, বক্স শেপ ফোন এটা, আর থিকনেসটা বেশ ভালোই মোটা। ঠিক আছে, তো মোটা হওয়ার কারণ কি, ব্যাটারি বড় নাকি, সেটা অবশ্যই জানবো। চলো ভিডিওটি প্লে করি। 8.28 মিলিমিটার মধ্যে, ওজনটাও 220 গ্রামের আশেপাশে। ওরে হ্যাঁ, ভাই, ওজন 220 গ্রাম, মনে হচ্ছে ব্যাটারিটা বড় হওয়ার কথা, আশা করি। তো চলো ভিডিওটি প্লে করি। আমি মানছি এটা কোনো হালকা পাতলা ফোন নয়, কিন্তু এই হ্যাঁ। ওজনের পিছনে কারণটা জানলে আপনি এই কনকে প্রো হিসাবে দেখতে শুরু করবেন। এই ওজনের প্রধান কারণ হলো এর ভেতরে থাকা 7000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। ও, 7000 mAh এর তোমার বিশাল ব্যাটারি দেওয়া আছে, যেটা আসলে বিশাল একটা ব্যাটারি বর্তমান যুগে, একদম পুরো স্ট্যান্ডার্ড থেকে মানে ওভার, মানে স্ট্যান্ডার্ড হলো 6000 বা 7000 mAh এর ব্যাটারি, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। ঠিক আছে, মানে চলো ভিডিওটি প্লে করি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা ফ্ল্যাগশিপ ফোনে 7000 mAh এর ব্যাটারি। হুম। এই আচ্ছা। ব্যাটারি ব্যাকআপের জন্য এইটুকু ওজন মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমার মনে হয় বেশিরভাগ পাওয়ার ইউজাররা দুর্ধর্ষ ব্যাটারি লাইফের জন্য এই সামান্য ওজনটুকু হাসি মুখে মেনে নেবে। এটা পিছনের সমস্যা ক্যামেরা হবে না। মডিউলটা বেশ আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে। এটা শুধু আচ্ছা। ক্যামেরা নয়, এটা একটা ডিজাইন স্টেটমেন্ট যা ফোনটাকে একটা আইকনিক লুক দেয়। যদিও এটা গত বছরের মতো সেম রাখা হয়েছে, খুব বড় কোনো পরিবর্তন চোখে পড়ছে না। তবে এই কালারটা ব্যাক প্যানেলটা কিন্তু সুন্দর লাগছে, তাই না? আলো পড়লে হুম। কেমন ভাবে লাল হয়ে যাচ্ছে, ও। দেখতেও ভালোই লাগছে। এবার একটা মজার জিনিস দেখা, এখানে এই ক্যামেরা মডিউলে কিন্তু RGB লাইট রয়েছে, যেটা আচ্ছা আচ্ছা, বোঝাচ্ছে হ্যাঁ এটা গেমিং ফোন। এটার কালার আপনি আপনার মনের এটা মতো করে ডিসপ্লে। চেঞ্জ করতে পারবেন। ও মাই গড, এটা ফোনের ডিসপ্লে দেখো, মানে ভিভো IQ15 এর ডিসপ্লে এটা ভাই পুরো প্রিমিয়াম ভাই, রাউন্ড শেপ ডিসপ্লে।
আর ফোনটা হলো বক্স টাইপ, ঠিক আছে। আর রাউন্ড শেপ ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর, আর ন্যানো একদম মানে চিন বেজলটা সুপার লেভেলের ন্যানো, ঠিক আছে, সিমেট্রিক্যাল ন্যানো বলা যায়, মানে নেই বললেই চলে। দেখতে এক কথা প্রিমিয়াম, ঠিক আছে। আর এখানে ক্যামেরার মধ্যে তোমার RGB কালার আছে, যেটা একটা ইউনিক ব্যাপার। হ্যাঁ, এটা আমি আগে কখনো দেখিনি, তোমরা দেখলে হয়তো কমেন্ট করে জানাও, বাট আমি এই প্রথম। মানে ক্যামেরার বাম্পের মধ্যে মানে চারদিকে হয়তো কি বলে তোমার RGB কালার দেওয়া আছে, যদিও আমি কালারটা দেখলাম, এই কালারটা কি কালার, হলুদ কালার নাকি বলতে পারছি না, আগে হোয়াইট মানে হোয়াইট কালারটা দেখছি, ঠিক আছে। তো যাই হোক, এটা আসলে ইউনিক একটা ব্যাপার, সুন্দর লাগবে, খারাপ না। চলো ভিডিওটি প্লে করি। আর এটা একটা নোটিফিকেশন লাইটের মতো কাজ করবে, এই হুম, কল আসতে জ্বলবে আচ্ছা, বা চার্জিং টাইমে, একই সাথে গেমিং টাইমে এভাবে এটা চলতে থাকবে। জোস জোস। বাটন নেপলে নিচে আছে USB 3.2 জেনন সাপোর্টেড টাইপ সি পোর্ট, যা ফাস্ট ডেটা ট্রান্সফারের জন্য। আর দুই পাশে দুইটা মাইক, স্পিকার গ্রিল আর সিম কার্ড এখানে দেখতে পাবেন। আচ্ছা, এখানে আমরা এত একটা বড় ফোন, ভারী ফোন, মোটা ফোন, যেটাই বলো না কেন, এখানে একটা 3.5 mm এর যদি হেডফোন জ্যাক থাকে তাহলে আসলে ভালো হতো, বিশেষ করে আমার জন্য। বা আমার ইউজ থেকে বলতেছি, ঠিক আছে, এটা হেডফোন জ্যাক থাকার আসলে দরকার ছিল। বাট এটা এখন কমন ব্যাপার, এখন এটা বেশিরভাগ মোবাইল কি পাওয়া যায় না, এটা একটা মেনে নেওয়ার মতন, ঠিক আছে, কারণ বেশিরভাগ মোবাইল এখন এটা দেয় না। তো চলো ভিডিওটি প্লে করি। এতে পাওয়ার বাটন আর ভলিউম রকার গুলো রয়েছে, আর হুম, উপর রয়েছে আরো একটি স্পিকার গ্রিল। তবে হ্যাঁ, এখানে কোনো 3.5 mm হেডফোন জ্যাক রাখা হয়নি, সেটাই বললাম দরকার ছিল বলে মনে করি। বন্ধুরা, আসলে। ডিজাইন তো দেখলেন, এবার আসুন আমরা ডিসপ্লেটা ভাই, ও মাই গড, ডিসপ্লেটা আমি আবারও বলতেছি, দেখো ডিসপ্লে, ভিডিও কন্টেন্ট ওয়াচিং করে ভাই সুপার লেভেলে মজা পাওয়া যাবে। দেখো কালার কন্টেন্টটা দেখো ভাই, কালারটা সুপার লেভেল আছে, দেখতে খুবই শার্প, ডিটেলসে কোনো ঘাটতি নেই বলে চলে, আমার কাছে খুবই ভালো লাগছে, ঠিক আছে, মানে কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবো। চলো বিউটি প্লে করি। কথা বলি, বিশ্বাস করুন এটা সাধারণ কোনো ডিসপ্লে নয়, এটা একটা ভিজুয়াল দেখি বোঝা যাচ্ছে। প্রথমে হ্যাঁ, আসে সাইজে, এখানে রয়েছে 6.85 ইঞ্চির এক আচ্ছা আচ্ছা, 6.85 ইঞ্চের ডিসপ্লে, তখন বললো যে 163 মিলিমিটার ফোনটার সাইজ বলছে, আর এখন ডিসপ্লে 6.85 ইঞ্চি একটা ডিজিটাল ডিসপ্লে। ডিসপ্লেটা আসলে সুন্দর। চলো, বিশাল অ্যামোলেড প্যানেল, কিন্তু সাইজটা আসল AMOLED কথা ডিসপ্লে, নয়। আচ্ছা। আসল ম্যাজিকটা হচ্ছে এর স্ক্রিন টু বডি রেশিও 94.37%। এর মানে হলো ফোনের সামনে বেজেল বা চেন বলতে কিছুই নেই। আপনি যখন সেটাই। ভিডিও দেখবেন বা গেম খেলবেন, মনে হবে কন্টেন্টটা আপনার হাতে ভাসছে, একটা পুরোপুরি ইমার্সিভ এক্সপেরিয়েন্স। আর শার্পনেস অফ আইকিউ এখানে কোনোরকম ছাড় দেয়নি। রেজলিউশন দেখুন, 3168 ইনটু 1440 পিক্সেল, বেশ, আসলে ভালো। 2K থেকেও বেশি শার্প। এই রেজলিউশন মানে হলো আপনি যতই জুম করুন না কেন, ছোট ছোট টেক্সট, ছবি, ডিটেলস সবকিছু একদম ক্লিয়ার দেখা যাবে। এর সাথে যোগ করুন 1.07 বিলিয়ন কালার, এইচডি সাপোর্ট এবং অবিশ্বাস্য কন্ট্রাস্ট রেশিও। এর ফলে কালারগুলো এতটাই ভাইব্রেন্ট আর ব্ল্যাকস গুলো এতটাই ডিপ যে মনে হবে ছবিগুলো জীবন্ত। নেটফ্লিক্স বা ইউটিউবে এইচডি কন্টেন্ট দেখার আসল মজাটাই পাবেন এই ডিসপ্লেতে। আর যদি এটার ব্রাইটনেসের কথা বলি, এখানে 6000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। হোয়াট, 6000 নিটসের পিক ব্রাইটনেস ভাই, এটা তো আসলে হিউজ ভাই, অনেক অনেক। মানে এটা সম্ভবত নাম্বার গেমিং করছে তারা, যাই হোক। বাট 3000 বা 3500 হলে কি আমরা রোদের মধ্যে ভালোভাবে ইউজ করতে পারছি, এটা কোনো সমস্যা না। বাট 6000 নিটস মানে ডাবল। মানে আইফোনের কিন্তু আইফোন বর্তমান 70 কি 3000 নিটসের পিক ব্রাইটনেস, যেখানে আমরা 6000 নিটস পাচ্ছি, ঠিক আছে, এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো আশা করি রোদে কোনো সমস্যা হবে না, কারণ বড় দুপুরে আমরা খুব সহজে মোবাইলটা ইউজ করতে পারবো, দেখতে কোনো সমস্যা হবে না, এটা আশা রাখি। যদি এখানে একটু নাম্বার গেমিং করছে, বাট ডিসপ্লেটা বলি ডিসপ্লেটা ভাই আসলে সুপার লেভেলের মাখন, দেখতে এক কথা ইমপ্রেসিভ আমার কাছে ভাই। আমি সত্যি কথা বলতে মানে ডিজাইনের থেকে ডিসপ্লে প্রেমে পড়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম একটা অবস্থা। ডিসপ্লেটা আসলে মানে পুরো সুপার, একদম দেখতে অসাধারণ ভাই, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। রয়েছে। আর লো লাইটের জন্য রয়েছে 2160 হার্জ PWM টেপিং এর সুবিধা। আচ্ছা আচ্ছা তবে আচ্ছা আমার কাছে এই ডিসপ্লের আসল হিরো হলো রিফ্রেশ রেট। কত? হুম, 120 হার্জ না, আচ্ছা। আইকিউ এখানে এক ধাপে গিয়ে আপনাকে দিচ্ছে 144 হার্জের রিফ্রেশ। এটা নতুন কি ভাই, 144 হার্জ রিফ্রেশ তো আমার মোবাইলও পাওয়া যায়, ঠিক আছে। এটা ফানি জোকসে মানে জোকস করলাম, মানে মজা করলাম। বাট 144 হার্জ রিফ্রেশের এটা বেশিরভাগ মোবাইলে থাকে। হ্যাঁ, বেশিরভাগ বিশেষ করে আমার মোবাইলও আছে, এটা আমি বললাম যেটা। বাট 144 হার্জের তো রিফ্রেশ কিন্তু সব অ্যাপে সাপোর্ট করে না, ঠিক আছে। এখানে আমরা 120 পর্যন্ত পেয়ে থাকি, এটা একটা নর্মাল ব্যাপার। তো এটা হাহামরি কোনো না, মানে ফ্যাক্ট না, ঠিক আছে। তাহলে বিউটি প্লে করি। এই 144 হার্জ আপনার দৈনন্দিন ইউজার এক্সপিরিয়েন্সকে আরো স্মুথ, আরো সুন্দর করে তুলবে। অ্যাপ আচ্ছা, খোলা, ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করা, সবকিছুতে একটা নেক্সট লেভেলের মজা পাবেন। আর গেমারদের জন্য এটাতে সোনায় সোহাগা। রেসপন্স টাইমও দুর্দান্ত হবে। এখন আপনারা হয়তো ভাবছেন, ভাই এর কি কোনো খারাপ দিক নেই? আচ্ছা, একটা জিনিস বলা যেতে পারে, সেটা হলো এর হাই রেজলিউশন এবং হাই রিফ্রেশ রেট। এটা একসাথে চালালে ব্যাটারি স্বাভাবিকভাবে একটু বেশি খরচ হবে, এটাই টেকনোলজির নিয়ম। কিন্তু আইকিউ এই সমস্যার সমাধান করে রেখেছে। প্রথমত, এটা সম্ভবত একটি LTPO
প্রো প্যানেল, যা আপনার ব্যবহারের উপর ভিত্তি করে রিফ্রেশ রেট অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে ব্যাটারি বাঁচাবে। আর দ্বিতীয়ত বন্ধুরা, এই ফোনে আছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আমার মনে হয় না এই হাই এন্ড ডিসপ্লে চালানোর পরও ব্যাটারি লাইফ নিয়ে আপনাকে এক বিন্দু চিন্তা করতে হবে। সুতরাং আপনি যদি একজন কন্টেন্ট লাভার হন অথবা একজন হার্ডকোর গেমার হন, তাহলে iQOO 15 এর এই ডিসপ্লে আপনার জন্য একটা ট্রিট। এটা ব্রাইট, পাঞ্চি, সুপার শার্প এবং অবিশ্বাস্য রকম স্মুথ। এবার চলুন কথা বলি এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে। আর আমি যদি এক কথায় বলি, iQOO 15 হলো একটা পারফরমেন্স বেসড। সোজা সাপটা বললে এই মুহূর্তে বাজারে শক্তিশালী ফোনগুলোর মধ্যে এটি একটা হবে। কারণটা কি, এর হুডের নিচে আছে কোয়ালকমের লেটেস্ট এবং গ্রেটেস্ট 5th ওয়াও, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5। আচ্ছা, 8 এলিট জেন 5 প্রসেসর, এটা আসলে একটা ইমপ্রেসিভ প্রসেসর বলা যায়, খুবই পাওয়ারফুল চিপসেট বলা যায়, ঠিক আছে। 8 এলিট জেন 5 এটা আসলে ইমপ্রেসিভ। তো এটা বলা যায় একটা গেমিং প্রসেসর, তো এটা অবশ্যই একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন। তোমরা চাইলে অবশ্যই যারা গেমার আছে অবশ্যই তোমাদের জন্য এটাকে সাজেশন দেওয়া যেতে পারে, ঠিক আছে, নিতে পারো তুমি, ঠিক আছে। বাট এটার বাজেটটা অবশ্যই দেখতে হবে, কারণ বাজেটটা কেমন বাজেট অনুসারে তোমার নেওয়া উচিত, তাই না? তো চলো বিউটি প্লে করি। জেনারেশন স্ন্যাপড্রাগন 8 এলিট জেন চিপসেট। আর যদি গেমের কথায় আসি, অনার অফ কিং এর মতো গেম এখানে 142.9 এফপিএস অ্যাভারেজ খেলা যাচ্ছিল, যেখানে সর্বনিম্ন আসছিল 70.2 এফপিএস। পাবজি এর মতো গেম এই ফোন দিয়ে অ্যাভারেজ 143 এফপিএস এ খেলা যাবে। ভাবতে পারেন কতটাই স্মুথ ভাবে খেলতে পারবেন। সবথেকে অবাক হওয়ার মতো ব্যাপার হলো, এই ফোন দিয়ে জেনশিন ইম্প্যাক্ট এর মতো গেমটি 119 এফপিএস এ খেলা যাচ্ছিল। আমি তো 40 বা 60 এফপিএস এর উপরে উঠতে দেখিনি, এখানে 119, সত্যি ভালো ব্যাপার। এই দারুণ প্রসেসরকে সাপোর্ট দেওয়ার জন্য আছে 16 জিবি পর্যন্ত LPDDR5X আলট্রা প্রো র‍্যাম আর 1 টেরাবাইট পর্যন্ত UFS 4.1, যেটা আসলে ইমপ্রেসিভ। আর আসলে এটা একটা গেমিং ফোন বলা যায়, কারণ 143 মানে এফপিএস এ তুমি গেমিং করতে পারবে, এটা আসলে একটা হিউজ ব্যাপার, ঠিক আছে। তো যেটা আসলে ইমপ্রেসিভ, যারা বিশেষ করে গেমার আছে তাদের জন্য আসলে এটা মানে বলা যায়, এটা আসলে বলা যায় খুবই ভালো, খুবই একটা ভালো ফোন গেমারদের জন্য। আর যারা অনেক হার্ড ওয়ার্ক করো, ঠিক আছে, অনেক অনেক মানে রেগুলার মাল্টিটাস্কিং করে থাকো, ঠিক আছে, অনেক মানে ভিডিও এডিটিং করো, তাদের জন্য ফোনটা আসলে ভালো হবে, কারণ এটা একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন। তো তুমি অনায়াসে সুন্দরভাবে কি ভিডিও এডিট করতে পারবে, ভিডিও মানে কন্টেন্ট এগুলো সবকিছু কি এডিট করতে পারবে, ঠিক আছে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। পয়েন্ট অন স্টোরেজ প্রো এর মানে হলো আপনার র্যাম ম্যানেজমেন্ট নিয়ে ভাবতেই হবে না। তবে এই ফোনে আপনি কোনো এক্সটার্নাল মেমরি কার্ড বা এসডি কার্ড লাগাতে পারবেন না। হ্যাঁ, এক্সপ্যান্ডেড স্টোরেজ সাপোর্ট নেই, কিন্তু iQOO আপনাকে যে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন দিচ্ছে। এরপর কি আর আলাদা মেমরি কার্ডের দরকার আছে? আমার তো মনে হয় না। 1 টেরাবাইট মানে আক্ষরিক অর্থে আপনার ফোনের স্টোরেজ সহজে পড়বে না। সুতরাং পারফরমেন্সের বিচারে iQOO 15 শুধু 10-এ 10 নয়, এটা 10-এ 11। এটা স্পিডের রাজা। এর ভিতরে আছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের এক বিশাল দানবীয় ব্যাটারি। আর সোজা মানে হলো, আপনি হেভি গেম খেলুন, সারাদিন ভিডিও দেখুন, আপনার ফোন অনায়াসে 1-1.5 দিন পার করে দিতে পারবে। আর চার্জিং সেটাও দারুণ, 100 ওয়াটের আলট্রা ফাস্ট ফ্ল্যাশ। মানে যেমন ব্যাটারি তেমন চার্জার, ঠিক আছে। ব্যাটারিটা আমার কাছে 7000 mAh একটা বিশাল ব্যাটারি, এটা আসলে ইমপ্রেসিভ, সেটা বললামই প্রথমেই। আর আমরা এখন 100 ওয়াটের কি ফাস্ট চার্জিং পাবো, ঠিক আছে। তো খুব সহজেই ইজিলি আমরা কি তাড়াতাড়ি চার্জ করতে পারবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে। মানে ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে বা পারফরমেন্স ডিপার্টমেন্ট নিয়ে কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। চলো বিউটি প্লে করি। চার্জিং সাপোর্ট করে, যার মানে আপনার ফোন খুব কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে। এছাড়া 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, যা খুবই সুবিধার। ওটিজি রিভার্স চার্জিং সাপোর্ট করে, তাই অন্য ডিভাইস চার্জ করতে পারবেন। বন্ধুরা, একটা ফোনে শুধু রকেট গতির প্রসেসর থাকলে চলে না, সেই গতিকে ঠিকমতো কাজে লাগানোর জন্য চাই রকেট গতির কানেক্টিভিটি। আর iQOO 15 এই দিক থেকেও আপনার ফিউচার প্রুফ করে দিচ্ছে। এটা 5G সাপোর্ট করে, আর শুধু নামই 5G না, বিশ্বে প্রায় সব গুরুত্বপূর্ণ 5G ব্যান্ডই সাপোর্ট করে। মানে আপনি দেশে থাকুন বা বিদেশে, নেটওয়ার্ক নিয়ে কোনো টেনশনে থাকতে হবে না। ইন্টারনেটের জন্য আছে লেটেস্ট ওয়াইফাই 6.0। আর ব্লুটুথের কথা কি বলবো, এতে আছে ব্লুটুথ 6.0। এবার আসি সফটওয়্যারে। এখানে চলছে iQOO এর নিজস্ব অরিজিনো 16। এই ওএসটা দেখতে খুবই সুন্দর, ক্লিন এবং ফিচারে ভরপুর। এতে জোভি এআই অ্যাসিস্ট্যান্ট আছে, যা আপনার ফোন ব্যবহার আরো সহজ করে তুলবে। সাথে রয়েছে অ্যান্ড্রয়েড 16। যাই হোক, এবার আসুন দেখি এটা ক্যামেরা পারফরমেন্স কেমন পাওয়া সম্ভব হবে। র্যাপ প্যানেলে আছে ট্রিপল ক্যামেরা সেন্সর, যেখানে 50 মেগাপিক্সেলের সনি সুপার অ্যান্টিশেক আউটশোল মেইন ক্যামেরা। সুপার অ্যান্টিশেক আউটশোল মানে হলো এটি একটি বড় সেন্সর, যা অনেক বেশি আলো ক্যাপচার করতে পারে। আর ওএস থাকার কারণে আপনার ছবি বা ভিডিও কোনো রকম ঝাঁকুনি ছাড়াই স্টেবল আসবে। এর ফলে দিনের আলোতে বা কম আলোতে এই ক্যামেরা আপনাকে ডিটেইলে ভরপুর কালারফুল এবং শার্প ছবি দেবে। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সনি সুপার পেরিস্কোপ টেলিফোটো লেন্স। এইটা আমার সবচেয়ে পছন্দের লেন্সগুলোর একটা। পেরিস্কোপ মানে আপনি কোনো রকম কোয়ালিটি লস ছাড়াই অনেক দূর থেকে সাবজেক্টের ছবি তুলতে পারবেন। যদিও ছবিগুলো খুব একটা কাজের না, তবে দূরবর্তী বস্তুগুলোকে কাছে নিয়ে আসার জন্য এটা পারফেক্ট। আর 100x ডিজিটাল জুমের সুবিধা তো থাকছে। 50 মেগাপিক্সেলের
আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটা কিন্তু আচ্ছা। আগের 13 এর তুলনায় আরো বেশি জায়গা জুড়ে ছবি তুলতে পারে, যেমনটা দেখতে পাচ্ছেন। 50 মেগাপিক্সেল হয়, এতে ডিটেলসও থাকবে অসাধারণ। মেইন ক্যামেরা দিয়ে আপনি 8K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, আর সামনের ক্যামেরায় তো 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা আছে। সবকটি রিয়ার ক্যামেরাতে ভিডিও অ্যান্টি-শেক থাকার আপনি ভিডিওগুলো হবে একদম স্মুথ, যেন আপনি গিম্বেল ব্যবহার করছেন। সামনে আছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এটি আপনাকে জোস। দারুণ ডিটেলস আর ন্যাচারাল কালারের সেলফি দেবে। আসলে ভিডিও কোয়ালিটি খুবই ভালো, ইমপ্রেসিভ বলা যায়। সামনের ক্যামেরা দিয়ে আমরা 4K থেকে ভিডিও কত, যেটা আসলে ইমপ্রেসিভ। আর 32 মেগাপিক্সেলের কি সেলফি ক্যামেরা, তো এটা আসলে মানে ভিডিও কোয়ালিটি দেখে মনে হচ্ছে খুবই ভালো, খারাপ না। আর পিছনে 3টা ক্যামেরা আছে তোমার 50 মেগাপিক্সেল করে, যেটা ক্যামেরাগুলো আসলে মানে খুবই কাজের সেন্সর দিয়েছে। তো চলো ভিডিওটি প্লে করি। ভিডিও কলিং বা ব্লগিং এর জন্য এটা যথেষ্ট ভালো। যদিও 100x ডিজিটাল জুমের সুবিধা আছে, কিন্তু হাই জুম লেভেলে ছবির কোয়ালিটি কিছুটা কমে যাওয়াটা স্বাভাবিক। এটা প্রায় সব ফোনেই দেখা যায়, তবে সাধারণ জুম লেভেলের কোয়ালিটি খুবই ভালো। এবার আসুন দেখি আইফোন 17 প্রো ম্যাক্স এর সাথে কম্পেয়ার করে দেখি ছবি আসলে কেমন তুলতে পারে। iQOO 15 এর দারুণ কিছু স্পেশাল ফিচারও আছে। সিকিউরিটির জন্য আছে আল্ট্রাসনিক 3D ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস ওয়েক ফেসিয়াল রিকগনিশন। এগুলো খুব দ্রুত এবং নির্ভুল কাজ করে। ইনফ্রারেড রিমোট কন্ট্রোল থাকার কারণে আপনি আপনার টিভি বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট এই ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এবার আসে যাক মূল কথায়। চাইনিজ মার্কেটের দাম শুরু হচ্ছে প্রায় 4199 ইউয়ান থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 65,000 টাকার কাছাকাছি। আর সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম 5499 ইউয়ান, যা প্রায় 85,000 টাকার কাছাকাছি। এদের আপনি যে স্পেসিফিকেশনগুলো পাচ্ছেন তা খুবই প্রতিযোগিতামূলক। পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি সবকিছু বিবেচনা করলে এটা দারুণ একটা ডিল। তবে হ্যাঁ, বাংলাদেশের বাজারে আসলে দামে আরো কিছুটা বেড়ে যেতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল ভিভো iQOO 15 এর বিস্তারিত ভিডিওটি। এই ফোনটা তাদের জন্য যার পারফরমেন্সটাই বেশি দরকার, গেমিং করতে চান এবং ব্যাটারি ডিসপ্লে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চান না। এবার ক্যামেরা পারফরমেন্সও খারাপ ছিল না, ভালোই লেগেছে আমার কাছে। যারা একটি আলটিমেট ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স চান তাদের জন্য এটা একটা দুর্দান্ত অপশন। বিশাল ব্যাটারি, সুপার ফাস্ট চার্জিং এবং একটি অসাধারণ ডিসপ্লে, সবকিছু মিলিয়ে এটা একটি কমপ্লিট প্যাকেজ। তবে যারা হালকা ফোন পছন্দ করেন বা 3.5mm যে একটা মিস করবেন, তাদের হয়তো একটু মানিয়ে নিতে হবে। আমার ব্যক্তিগত মতামত হলো, যদি আপনি একটি পাওয়ার হাউস ফোন খুঁজছেন যা আপনাকে আগামী কয়েক বছর কোনো ধরনের চিন্তা ছাড়াই ব্যবহার করতে দেবে, তাহলে ভিভো iQOO 15 আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলে যাবেন না। আপনার মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এমন আরো দারুণ টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে কোনো ভিডিও মিস করতে না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। ঠিক আছে, আমরা দেখে নিলাম ভিভো iQOO 15। ঠিক আছে, এটা একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন। তো ফোনটা ওইখানে মানে চাইনিজ মার্কেটে যে দাম, ওই দাম অনুসারে বাংলাদেশি টাকা 70 থেকে 85,000 টাকা। ঠিক আছে, বাংলাদেশি টাকা, চাইনিজ ইউয়ানে। ঠিক আছে, তো বাংলাদেশে যখন আসবে হচ্ছে সেটা অবশ্যই, যেটা 70,000 টাকা সেটা হবে অবশ্যই 80-90,000, যেটা 85,000 সেটা অবশ্যই 1 লাখ, মানে 1 লাখ ক্রস করতে পারে। ঠিক আছে, মানে বাংলাদেশে আসলে সেখানে ট্যাক্স দিয়ে আসবে, তো ওই হিসেবে দামটা অনেক বেড়ে যাবে। তো ওই হিসেবে দামি ফোন, সেটা খুবই ভালো একটা ফোন, মানে বলা যায় অলরাউন্ডার ফোন বলা যায়। ঠিক আছে, তারপরে এখানে যদি আমরা আমাদের কনক্লুশনে বলি, তো ডিসপ্লেটা আসলে সুপার লেভেলের, মানে খুবই সুপার লেভেলের চিন বেজেল, মানে ন্যানো লেভেলের, ন্যানো চিন বেজেল। ঠিক আছে, মানে দেখে মনে হবে না যে তোমার এখানে চিন বেজেল আছে। ঠিক আছে, এতটাই সিমেট্রিক্যাল ন্যানো। ডিসপ্লেটা হলো তোমার কি 144 হাজার রিফ্রেশ রেট আছে, প্লাস একটা অ্যামোলেড ডিসপ্লে যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। 6.78 ইঞ্চের একটা বড় ডিসপ্লে, যেটা আমার কাছে আসলে ভালো লেগেছে। ডিসপ্লেটা খুবই অসাধারণ। বাট ডিসপ্লেতে কি প্রোটেকশন করেছে সেটা তারা কোনো মেনশন করেনি। সেটা আসলে কোনো কিছু তারা মানে প্রোটেকশন দিয়েছে কিনা সেটা আমি আসলে জানি না, বা তারা কোনো ভিডিওতে কোনো মেনশন করেনি। ঠিক আছে, যেটা আমি আসলে জানি না। তো আইপি রেটিং নিয়ে তারা কোনো কিছু এখানে মেনশন করেনি, তো সেটা মেনশন করা অবশ্যই উচিত ছিল, আছে কি নাই সেটাও জানি না। তো এই হিসেবে একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এরপর যদি আসি, এর ডিজাইনটা আসলেই খুবই ভালো ছিল, খারাপ না। এখানে 4 ধরনের কালার পাচ্ছ, 4 ধরনের কালার মধ্যে দুইটার, একটা হলো তোমার কি প্যাটার্ন শেপ, একটা গ্রিন কালার, আর একটা হলো তোমার সম্ভবত হোয়াইট কালার, আর একটা ব্ল্যাক কালার। ঠিক আছে, আমার কাছে অবশ্যই গ্রিন কালারটা সবচেয়ে মানে সর্বশেষ ভালো লেগেছে, যেটা আমি পরে দেখলাম। আর ক্যামেরাতে যদি সেটা আসলে পিছনে ক্যামেরার মধ্যে কি, ক্যামেরা বাম্পের মধ্যে কি সাইড দিয়ে কি তোমার RGB কালার প্রোভাইড করে, যেটা আসলে একটা ইউনিক ব্যাপার বলা যায়। ঠিক আছে, যেটা অনেক কিছু কি নোটিফিকেশন হিসেবে কাজ করবে, প্লাস তোমার এটা দেখতে খুবই ইউনিক। RGB কালার কি সাপোর্ট করে। ঠিক আছে, আর ক্যামেরা আছে তোমার 50 মেগাপিক্সেল মেন সেন্সর, আর 50 মেগাপিক্সেল কি টেলিফোটো লেন্স, আর 50 মেগাপিক্সেল তোমার আল্ট্রা ওয়াইড। যেখানে ছবির কোয়ালিটি দেখলাম খুবই ভালো, খারাপ না। টেলিফোটো লেন্সের যখন তুমি জুম করে ছবি তুলবে, 100x জুম করতে হবে, তো সেখানে তোমার কি ডিটেলস কি একটু লস হবে, ওটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট মেন ক্যামেরা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ছবি দিয়ে একটা দেখলাম, ছবি কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না।
আর 32 মেগাপিক্সেল কি একটা সেলফি ক্যামেরা পাবে, যেখানে তুমি 4K থেকে ভিডিও শুট করতে পারবে। ভিডিও কোয়ালিটি দেখলাম খুবই ভালো, ছবি কিরকম সেটা দেখি নাই, বাট ভিডিও কোয়ালিটি খুবই ভালো। কিন্তু ওআইএস সাপোর্ট হচ্ছে, ঠিক আছে, যেটা আসলে ইমপ্রেসিভ। যেটা মানে পিছনের ক্যামেরাগুলো কি ওআইএস সাপোর্ট আছে, যেটা তুমি একদম কি ঝাঁকুনি ছাড়াই ভিডিও শুট করতে পারো, ছবি তুলতে পারবে, মানে খুব ইজিলি ছবি তোলা যাবে, ঠিক আছে, যেটা কোনো সমস্যা হবে না, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। এরপর যদি আসি চিপসেটটা আসলে পারফর্ম মানে স্ন্যাপড্রাগনে কি 8 Elite Gen 5, ঠিক আছে, 8 Elite Gen 5 যেটা আসলে একটা পাওয়ারফুল চিপসেট, যেটাতে তুমি পাওয়ারফুল মানে কি, এটা তুমি এটা বলা যায় গেমিং চিপসেট বলা যেতে পারে। কারণ এটাতে তুমি একদম পুরো মানে স্মুথলি গেম করতে পারবে, ঠিক আছে, রেগুলার কাজ থেকে শুরু করে একদম মাল্টিটাস্কিং একদম হেভি ওয়ার্ক মানে তুমি খুব স্মুথলি করতে পারবে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ দেবে। তো যারা গেমার আছে তাদের জন্য ফোনটা আসলে অসাধারণ হবে। আর যারা গেমিং করতে চাও না কিন্তু একটা পাওয়ারফুল মানে ফোন চাচ্ছ, পাওয়ারফুল চিপসেটওয়ালা ফোন চাচ্ছ, তাদের জন্য কি ফোনটা আসলে পারফেক্ট হবে। কারণ এটা একটা কি পাওয়ারফুল ফোন, তুমি অবশ্যই হার্ড ওয়ার্ক হেভি ওয়ার্ক সব কিছুই কি একসাথেই করতে পারবে, যেটা কোনো সমস্যা হবে না। তো চিপসেটের এদিক দিয়ে কোনো মানে বলা যায় কোনো মানে কি বলে তোমার কোনো প্রবলেম নেই বলে চলে। তো এটা একটা পাওয়ারফুল ফোন, সেটা বলাই যেতে পারে। আর এরপর যদি আমরা আসি এর মানে ডিজাইন তো বললাম খুবই ভালো, খারাপ না। ব্যাটারি ডিপার্টমেন্টে যদি আসি, ব্যাটারিটাও ভালো, খারাপ না। 7000 mAh একটা বিশাল ব্যাটারি পাবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। সাথে পাচ্ছি 100 ওয়াটের কি ফাস্ট চার্জিং, যেটা আসলে ইমপ্রেসিভ। আর 40 ওয়াটের কি তোমার ওয়্যারলেস চার্জের সুবিধা দেওয়া আছে, যেটা আসলেই গুড সাইন বলা যায়, ঠিক আছে। ব্যাটারি ডিপার্টমেন্টে কি কোনো কমপ্লেন নেই বলে চলে, ঠিক আছে। এখন বাংলাদেশে আসলে এর প্রাইসটা কেমন হবে, 1 লাখের উপরে যেতে পারে, 80-90 থেকে 1 লাখের মধ্যে কি এরকম থাকতে পারে, ঠিক আছে, যেটা একটু অনেক প্রাইস ওভার প্রাইস বলা যায়। যেহেতু চায়নাতেই তোমার 70 থেকে 85 হাজার টাকা ফোন, তো ওই হিসেবে করলে কি এখানে তোমার একটু প্রাইসটা বেশি হবে আর কি। যদি এখানে ডিসপ্লে কি পোর্টের সঙ্গে সেটা জানি না, বা আইপি কি রেটিং আছে সেটাও জানি না, ঠিক আছে। তো ওই হিসাব করলে দামটা যদি আরেকটু কমানো যেত তাহলে আসলে ভালো হতো, বাট বাংলাদেশে আসছে কিনা সেটা আমি এখনো জানি না। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো ফোনটা ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, বাট দামটা অনেক বেশি দাম। যারা অনেক মানে কি দাম দিয়ে ফোন কিনতে চাচ্ছ, বাট ভালো ফোন, পারফরমেন্স ফোন প্লাস ক্যামেরা তো চাচ্ছ ভালো, তাহলে জন্য কি ফোনটা আসলে কি বলে সাজেস্টেবল, ঠিক আছে, সাজেশন করা যায়। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব। তো দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।